সিটে হেলান দিয়ে শুয়ে আছি আর ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে ভাবছি। তখন একজন হঠাৎ বলে উঠল, মামা ভাড়াটা দেন। তার কথাই আমার ঘোর কাটল। মানুষটি হলো বাসের হেল্পার, ভাড়া নিতে আসছে। তার কথাই মানিব্যাগটা বের করলাম। মামা ভাড়া কত? 180 টাকা মামা। তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম। অনেক কষ্টে 122 টাকা বের করলাম। হেল্পার মামা এখনো আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ঘটনাগুলো দেখছে। আমি কি বলবো তাকে ভেবে পাচ্ছিলাম না। তখন হেল্পার মামা বলে উঠল, মামা কোথায় যাবেন আপনি? ঢাকায় যাব মামা, আমার কাছে ঢাকা যাওয়ার ভাড়া নাই, সামনে নামাই দিয়েন। আরে মামা নামবেন কেন? টাকা নাই তো কি হয়েছে, আমি আছি, আপনার টাকা দেয়া লাগবে না। তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না। চোখে এমনি জল এসে গেছে। এই সাধারণ মামাই বুঝিয়ে দিল মনুষ্যত্ব টাকা দিয়ে কেনা যায় না। কত ধনী মানুষ দেখলাম অনেক টাকা থাকা সত্ত্বেও বিপদের ওপর জুলুম করে, কিন্তু মামাটা সত্যি আলাদা। কি হলো মামা, কথা বলছেন না কেন? তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক উপকার করলেন মামা, জীবনে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু আজ আমার কাছে টাকা নেই। অনেকের কাছে চাইছিলাম, কিন্তু সবাই শুধু অজুহাত দেয়। মানুষ এরকমই মামা, সুসময় অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে একজনকেও পাওয়া যায় না। ঠিক বলছেন মামা। আচ্ছা মামা, আপনি বসে থাকেন, আমার আবার অন্য ভাড়া তুলতে হবে। আর শুনেন, আজ ভাড়া নিলাম না বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব। মামা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মামা, জীবনে স্বপ্ন পূরণ করো মামা। মামার কথা শুনে মনটা কেমন জানি করে উঠল। এর আগেও একবার ঢাকা গিয়েছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব, কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে। 4 বছর পর আবার ঢাকায় যাচ্ছি, তবে আজ আমার মনে কোনো স্বপ্ন নেই, শুধু আছে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। হয়তো আর ঢাকা কখনো আসতাম না, কিন্তু পরিবারের বিষয়টার জন্য আবার আসতে হলো। পরিবারের বড় ছেলের বোঝাটাই বেশি বাবার পরে, তাকে আবার বাবা হতে হয়, হোক সেটা ছোট কিংবা বড়, দায়িত্ব তাকে নিতেই হবে, এটাই নিয়ম। তাই আমার বেলায়ও বিপরীত কিছু হয়নি। যখন আমার মনে অনেক স্বপ্ন উড়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ এক অজানা ঝড়ে স্বপ্নগুলো সব ভেঙে গেল। অনেক কথা বললাম, এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি অভ্র মা বাবার বড় সন্তান, আর একটা ছোট ভাই আছে। বাবা 4 বছর হলো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এখন বাড়িতে মা আর ছোট ভাই থাকে, তাদের জন্যই আবার ঢাকা যেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর বিকালের দিকে ঢাকায় পৌঁছে গেলাম। সবাই নেমে যাচ্ছিল, কারণ তাদের একটা গন্তব্যস্থল আছে, কিন্তু আমার নামতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কারণ আমার থাকার মতো কোনো গন্তব্যস্থল নেই। কোথায় থাকবো, কি খাবো, এখনও সেভাবে ভেবে ওঠেনি। একটু পর হেল্পার মামা আবার আসলো। কি হলো মামা, নামবেন না? বাস তো ঢাকায় চলে এসেছে। মামা নামবো। তারপর বাস থেকে নেমে এলাম। আসলে মামাটা অনেক উপকার করছে, তাই আর কিছু বললাম না। নামার পর হাঁটতে লাগলাম। যে হাঁটার কোনো গন্তব্যস্থল নেই, সব রাস্তায় আমার চেনা, তাই তেমন কোনো বেগ পেতে হলো না। প্রথমে সেই বন্ধুদের কাছে গেলাম যারা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সেখানে গিয়ে দেখলাম সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমাকে তো প্রথমে চিনতেই পারছিল না, তারপর আমি পরিচয় দেওয়াতে চিনল। এদের আচরণ দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। হায় রে মানুষ, আগে আমাকে না দেখে থাকতে পারতো না। আসলে ভুল ছিল, তখন আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আজ টাকা নাই, তাই হয়তো চিনতে সমস্যা হচ্ছে। ওদের সাথে আর বেশি কথা বললাম না, ওদের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল, তাই সোজা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর সিদ্ধান্ত নিলাম আর কোনো বন্ধু বান্ধবের কাছে যাব না, কাজ খোঁজা শুরু করে দিব। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাস্তার ধারে গেলাম। দেখলাম অনেক মানুষ শুয়ে আছে, হয়তো তারাও আমার মতো নিরুপায়। সত্যি, বাস্তবতা অনেক কঠিন, এখানে আবেগের কোনো স্থান নেই। আমিও তাদের সাথে শুয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খেলাম না, কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কাল চলতে হবে। না জানি সামনে আরো কতদিন এভাবে থাকতে হবে।
পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অবাক হয়ে গেলাম। রাস্তায় রাতের মতো আর কোনো মানুষ শোয় নেই। সকাল খুব একটা বেশি হয়নি, হয়তো সবাই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওদের মধ্যে হয়তো বড়লোকদের মতো এত টাকার নেশা নেই, শুধু দুবেলা খেতে পারলে মনে হয় খুশি ওরা। খুব ক্ষুধা লেগেছিল, তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম। তারপর চাকরির খোঁজে বের হলাম। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সবারই এক কথা, চাকরি নেই। আর তাছাড়া গ্র্যাজুয়েটও কমপ্লিট করিনি, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকেও সেই রাস্তায় রাত কাটাতে হবে। শহরে এসে কাজের চাপে বাড়ির কথা ভুলে গিয়েছিলাম। বাড়িতে যে আমার জন্য একজন অধীর অপেক্ষা করতেছে সে কথা খেয়ালই ছিল না। একটু পর মাকে ফোন দিলাম। কি রে বাবা, সে কালকে গেছিস, এখন পর্যন্ত একবারও তো ফোন দিস নাই। কত টেনশনে ছিলাম জানিস? আসলে একটু কাজের চাপ ছিল আম্মু, নতুন নতুন আসছিল তাই একটু। তোমরা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছিস বাবা? আম্মু, এই মাত্রই করলাম। তোমরা খেয়েছো? আমরা খেয়েছি। সাবধানে থাকিস বাবা। তোমরা সাবধানে থেকো, আর আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি এখানে ভালোই আছি। মাকে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বললাম, না হলে অনেক চিন্তা করত। এভাবে আরও 4 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল। 5 দিন হলো ভালোভাবে পেট পুড়ে খেতে পারিনি। হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চোখটা কেমন বুঝে যাচ্ছিল। তারপরে আর কোনো খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে? আমার কথা শুনে একজন নার্স বলে উঠল, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে। কোন স্যার আমাকে নিয়ে এসেছে? তিনি কি এখনো এখানে আছে? আছে, আপনি থাকুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি। আমি এখানে কেন, কিভাবে আসলাম? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, তখন আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে হাসপাতালে নিয়ে আসলাম। ও ধন্যবাদ আঙ্কেল, অনেক উপকার করলেন। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের দায়িত্ব। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করি তাহলে আর কিসের মানুষ। আঙ্কেলের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সবাই কি তাই বোঝে আঙ্কেল? আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। কি বলবো, আমার কোনো থাকার জায়গা নেই। বলেই দেখি ওনাকে, দেখে তো বড়লোকই মনে হচ্ছে, যদি কোনো উপকার করতে পারে এসব ভাবতেছিলাম। হঠাৎ আঙ্কেল আবার বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন? আর কি ভাবছো এত? আসলে আঙ্কেল, আমার থাকার কোনো জায়গা নাই। আজ 7 দিন হলো ঢাকায় আসছি চাকরির খোঁজে, কিন্তু অনেক খোঁজেও কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আমার কথা শুনে আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছ? অনার্স 2nd ইয়ার। পারিবারিক সমস্যার কারণে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারিনি। ও আচ্ছা, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব, তুমি আগে সুস্থ হয়ে নাও। আঙ্কেলের কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলছেন? আমার একটা নিজেরই কোম্পানি আছে, ওখানে তোমাকে জব দেব আর তোমার থাকার ব্যবস্থা করব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি সত্যি মহান। আপনাদের মতো মানুষ আছে বলে পৃথিবী এখনো টিকে আছে। আরে বাবা, এত বেশি বলো না, যতটা বলছো ততটাও ভালো না আমি। আপনি সত্যি ভালো। কেউ ভালো না হলে একজন অচেনা মানুষের জন্য এত কিছু করে না। আচ্ছা বাদ দাও, তুমি কি প্রাইভেট পড়াতে পারো? পারি একটু একটু, কিন্তু কেন আঙ্কেল? আমার একটা ছোট্ট মেয়ে আছে, এবার 9-এ পড়ছে, ওকে তোমাকে পড়াতে হবে। পারবে তো পড়াতে? কেন পারবো না? আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি আপনার এই সামান্য আবদারটুকু রাখতে পারবো না? তোমার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা চলো, আমার বাড়িতে আজ থেকে আমার বাড়িতেই থাকবে। আসলে বাবা আমার কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে আছে। বড় মেয়ে পড়াশোনার জন্য কানাডা থাকে, আর পড়া প্রায় শেষের দিকেই। ও ভালো তো। তারপর আমি আর আঙ্কেল তাদের বাড়িতে গেলাম। বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম, এত বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। আঙ্কেলের সাথে ভিতরে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল কাকে যেন ডাকতে লাগলো। আমি তাকিয়ে বাড়িটা দেখছিলাম, বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো।
মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার খেলা বোঝা বড়ই কঠিন। কিছু মানুষের টাকার অভাব নেই, আর কিছু মানুষ ভালো মতো খাওয়ার টাকা পায় না। তারপর একজন মহিলা আসলো, বয়স্ক মনে হলো। কি হলো, এত ডাকছো কেন? কোথায় দেখো, এতক্ষণ ধরে ডাকতেছিলাম, কোনো খোঁজ খবর নাই। তারপর মহিলাটি আমার দিকে তাকালো। আমি একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। এটা কে? হঠাৎ কাকে ধরে নিয়ে আসছো? আরে বলো না, ওকে হাসপাতালে পেয়েছি। আজ গাড়ি নিয়ে অফিসে যাওয়ার সময় দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে হাসপাতালে নিয়ে গেছিলাম। ছেলেটার সাথে কথা বলে ভালোই লাগলো, তাই বাড়িতে নিয়ে আসলাম। ওহ, ভালোই করেছো। আমাদেরও কোনো ছেলে নাই। তারপর আন্টি আমার উদ্দেশ্যে বলল, তা বাবা, তোমার নাম কি? আমার নাম অভ্র। খুব সুন্দর নাম। তোমার বাড়িতে কে কে আছে? আন্টি, বাড়িতে মা আর ছোট একটা ভাই আছে। কেন, তোমার বাবা নেই? বাবা মারা গেছে 4 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। সরি বাবা, বুঝতে পারিনি, হঠাৎ তোমাকে কষ্ট দিলা। না, সরি বলার কি আছে আন্টি? যা সত্যি তাই তো বলেছেন, মনে করে না দিলেও কি এটা ভোলার বিষয়? বাবা, ঠিক বলেছ। বাবা, সত্যি তুমি মহান। আরে তোমরা কি শুরু করেছো? ছেলেটা হাসপাতাল থেকে আসলো, আর তুমি তাকে আর তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছ। আচ্ছা বাবা, তুমি উপরে চলো, তোমার রুমটা দেখিয়ে দেই। তারপর আন্টির সাথে উপরে গেলাম। বাড়িতে অনেকগুলো ঘর আছে। আন্টি আমাকে উপরতলায় একটা কোণার ঘরে নিয়ে গেল। ঘরটা দেখতে খুব সুন্দর ছিল, অনেক সাজানো গোছানো। বাবা, এটা হলো তোমার ঘর, আজ থেকে তুমি এখানে থাকবে। ঠিক আছে আন্টি, আপনারা সত্যি মহান, কাউকে না জেনে না চিনেই থাকতে দিচ্ছেন। এখানে মহানের কিছু নেই বাবা, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। আর তাছাড়া তোমাকে আরো ভালো লেগেছে, আর খুব ভালো ছেলে মনে হয়েছে। দোয়া করবেন আন্টি, আপনাদের বিশ্বাসটুকু যেন রাখতে পারি। অবশ্যই। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর আন্টি চলে গেল। আমি খাটের উপর গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম গত 7 দিনের কথাগুলো। কেমন ছিলাম আর কি হয়ে গেলাম। কত স্বপ্ন দেখতাম, একজন বড় ডাক্তার হব, মানুষকে সাহায্য করব, কিন্তু মধ্যবিত্তদের আসলে স্বপ্ন মানায় না, সেটা এখন ভালোই বুঝতে পারি। হঠাৎ আন্টি নিচ থেকে ডাকতে লাগলো খাওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম, দেখলাম আঙ্কেল বসে আছে। একটু পর খাওয়া শুরু করলাম, তখন আঙ্কেল বলল, আচ্ছা অব্র, তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ? আপনি যেদিন থেকে বলবেন, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তুমি কালকের দিন পর থেকে কাজে যাবে, এই 2 দিন রেস্ট নাও। ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল, 7 দিন হলো ভালোভাবে ঘুমাতে পারিনি। হঠাৎ সেই রাস্তার মানুষগুলোর কথা মনে পড়ল। আমি তো 7 দিন হলো ঘুমাতে পারি না, আর তারা তো সারা জীবনই ঘুমাতে পারে না, এভাবে জীবনটা কাটিয়ে দেয়। সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম, জীবনে যদি বড় কিছু হতে পারি, এই রাস্তার মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আন্টির ডাকে ঘুম ভাঙে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম, দেখলাম আন্টি রান্না করতেছে। আমাকে দেখে আন্টি বলল, অপরা, ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম, দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। এসে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে, আর আমাদের বাসায় কি করছেন? আমি অভ্র, আপনাদের বাড়িতে। আর কিছু বলতে যাব তার আগে মেয়েটা বলে উঠল, ও, চিনেছি। আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে? আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ি। আচ্ছা, আপনি এখন চান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি, অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট ভাইটার সাথে কথা বললাম। কথা বলার পর মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর আন্টি রাতের খাওয়ার জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখলাম আঙ্কেল আর তার মেয়েটাও আছে। খাওয়া শুরু করলাম, তখন আঙ্কেল বলল, এটা আমার মেয়ে জুই, ওকে তোমাকে পড়াতে বলছিলাম। ও আচ্ছা অব্র, তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে, যদি কোনো সমস্যা না থাকে। না, আমার আবার কি সমস্যা থাকবে? তারপর জুয়ের উদ্দেশ্য করে বললাম, তুমি কি সায়েন্সে পড়ো?
সায়েন্সে পড়ি। আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের আগে উঠলাম। কাউকে ডাকতে হয় না, আগে থেকে অভ্যাস হয়ে গেছে। গ্রামে থাকতে মা প্রতিদিনই ডাক দিত। নামাজ পড়ে সকালে ছাদে গেলাম। সকালের মুক্ত হাওয়া গায়ে লাগাতে গুণীজনেরা বলে সকালের সূর্যের আলো নাকি ওষুধের চেয়ে বেশি কার্যকর। তারপর আবার রুমে চলে আসলাম। একটু পর আন্টি চা নিয়ে আসলো। সকাল থেকে তো তুমি জুইকে পড়াবে, তাই না? কেন? না, ও একটু জেদি। তোমাকে কিছু বললে যেন কিছু মনে করো না, আমাকে এসে বলো। আচ্ছা। চা খাওয়া শেষ করে জুয়ের রুমে গেলাম। দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে। আমাকে আসা দেখে ফোনটা রেখে দিল। স্যার, আপনি এসেছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বজ্জাত মেয়ে রে বাবা! দেখলাম ফোনে কথা বলছিল আর ও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে। কি হলো স্যার, কি ভাবছেন? আমি যে আপনাকে স্যার বলেছি, ওই জন্য রাগ করেছেন নাকি? আরে না, রাগ করবো কেন? আমি তো তোমার স্যারই। আপনি আমার পালের স্যার। কি সুন্দর কথা বলছিলাম, আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার। জুই কথাগুলো খুব আস্তে আস্তে বলল। কি বললে তুমি? কই কি কিছু না তো স্যার। না, কি যেন বললে, ভালোভাবে শুনতে পাইনি। হাই স্যার, বাদ দেন, এখন পরিচয় হয়নি আপনার সাথে। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? আরে কি বলছো এসব? আমি কিন্তু তোমার স্যার। তাহলে কি স্যার হলে কি বলা যাবে না? না, ওসব আমি করি না। কি বলেন স্যার, আপনি এত বড় হয়েও প্রেম করেন না? আমার তো 3টা হতে চললো। ওর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কি বলছো, 3টা হয়ে গেছে তোমার? তোমার বয়সে প্রেম কি জিনিস বুঝতামই না। সেটা আপনাদের ব্যর্থতা স্যার, যুগের সাথেও তাল মিলাতে হবে, তাই না স্যার? ঠিক বলছো, চালিয়ে যাও। তারপর কিছুক্ষণ কথা বললে আমার রুমে চলে আসলাম। পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল। কি মেয়ে ভাই, এর ক্লাস যে কেমনে নিব আল্লাহ পাকি ভালো জানে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে আঙ্কেল আন্টিদের কাছে অনেক প্রিয় হয়ে গেছি। এখন সব কাজে আমার পরামর্শ চায় তারা। আর আমার জুয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে। বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য এখন। কাল নাকি তাদের বড় মেয়ে আসবে, তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্টে যেতে বলেছে। আঙ্কেলের নাকি একটা কাজ পড়ে গেছে, তাই যেতে পারবে না। তাই সকাল সকাল আমি আর জুই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই। খুব বিরক্ত লাগছিল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো জুই? কখন আসবে তোমার বোন? আসবে ভাইয়া, একটু ওয়েট করেন। জুয়ের সাথে এখন ভালো সম্পর্ক হয়ে গেছে, তাই এখন আমাকে ভাইয়া বলেই ডাকে। আচ্ছা দেখি আর কিছুক্ষণ। এভাবে আরো 10 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর সেই অপেক্ষার অবসান ঘটলো। মানে যার জন্য অপেক্ষা করছিলাম সে আসতেছে। একটু পর আমাদের কাছে আসলো। চোখে সানগ্লাস পরেছিল, দেখতে ভালোই সুন্দর লাগছিল। জুই ওর আপুকে দেখে এগিয়ে গেল। পেছনে পেছনে আমিও গেলাম। তারপর 2 বোন মিলে অনেকক্ষণ কথা বলল। আজ 5 বছর পর দেশে আসছে। কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি। আমি অন্যদিক হয়ে অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম। সবাই নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর জুই আমাকে ডাক দিল। ভাইয়া এদিকে আসেন, ওখানে কি করেন? তারপর ওদের কাছে গেলাম। না, এমনি দাঁড়িয়েছিলাম, তোমরা কথা বলছিলা দেখে। আচ্ছা, আমার আপুর সাথে পরিচয় করিয়ে দিই আপনাকে। দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিল। জুই ডাক দেওয়ায় ফোনটা কেটে আমার কাছে আসলো। তখন আমি বললাম, হাই, আমি অভ্র। আর কিছু বলতে যাব, তার আগেই মুখ থেকে কথা বের হচ্ছে না। অবিবা কি করে? এটা তো সুমাইয়া, মানে আমার এক্স গার্লফ্রেন্ড। দেখলাম সুমাইয়াও আমাকে দেখে কেমন যেন চমকে গেছে। হয়তো সেও ভাবিনি এমনটা হবে। তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম, না হলে জুই বুঝে যাবে। আবার বললাম, আমি অভ্র। খুব ভয় ছিলাম কি জানি কি বলে ফেলে। জুইও আছে, কিন্তু কিছু বলল না। আমি সুমাইয়া, আপনাকে তো চিনলাম না। আসলে আমি আপনাদের বাড়ি। সবটা বলার আগে সুমাইয়া বলে উঠল। কি হলো, তোতলাচ্ছেন কেন? তখন জুই বলে উঠল, আরে আপু, শুক্র ভাই আমার টিচার, আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে, খুবই ভালো। তারপর কিছুক্ষণ আমার দিকে কেমন জানি করে তাকিয়েছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। তারপর আমি নিজেই বললাম, জুই এখন যাওয়া যাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া আমার একটা কাজ আছে। মিথ্যা বললাম, না হলে সমস্যা হতে পারে আরো। রাস্তায় আমি আর কোনো কথা বললাম না। ওরা 2 জন অনেক গল্পগুজব করলো, হাসাহাসি করলো। আমি শুধু দেখছিলাম সুমাইয়াকে। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু পরিস্থিতির কারণে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। সুমাইয়াও আমাকে কয়েকবার দেখছিল। তারপর বাড়িতে চলে আসলাম।
সুমাইয়াকে দেখে আঙ্কেল আন্টি অনেক খুশি হলো, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস মা? আসতে কোনো প্রবলেম হয়নি তো? ভালো আছি, কিন্তু তোমরা আমাকে আনতে গেল না কেন? খুব রাগ হয়েছিল কিন্তু। আমার একটা কাজ পড়ে গেছিল মা, আর বাড়িতে কেউ ছিল না, তাই তোর মাও যেতে পারেনি। কেন, রাস্তায় কি কোনো সমস্যা হয়েছিল নাকি? অগ্রকে তো পাঠিয়েছিলাম। না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে, খুব ক্লান্ত লাগছে। তারপর আমিও নিজের রুমে চলে আসলাম। কি করব ভেবে পাচ্ছি না। শেষে কিনা এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতে হচ্ছে। সুমাইয়ার যা ভাব দেখলাম, মনে হয় খুব রেগে আছে আমার উপর। রেগে থাকারই কথা, মেয়েটা অনেক ভালোবাসতো আমাকে। আমি ওকে ধোকা দিয়েছিলাম, কারণ আমারও যে কোনো রাস্তা ছিল না। যাই হোক, সুমাইয়াকে সব খুলে বলতে হবে। তারপর ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে মনটা অনেক হালকা লাগছিল। একটুবার ছাদে গেলাম। এখন প্রায় প্রতিদিনই যাই আমি আর জয়ী, কিন্তু আজ ছাদে গিয়ে দেখলাম সুমাইয়া দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল। আমি তার দিকে এগিয়ে গেলাম। কেমন আছো সুমাইয়া? আমার কথা শুনে সুমাইয়া কিছু বলল না, নিচে চলে গেল। অনেকবার ডাকলাম কিন্তু কিছুই শুনল না। খুব খারাপ লাগছে, তাই মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর জুই আসলো। কি ব্যাপার ভাইয়া, একা একা দাঁড়িয়ে আছেন যে? এমনিতেই দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভাইয়া, কি হয়েছে? প্রেমে টেমে পড়লেন নাকি আবার? আরে না, কি বলো এসব? সবসময় শুধু এসব বিষয় নিয়েই থাকো, তাই না? তো কি করব ভাই, এসবই তো চলতেছে এখন। সেটাই তো। আচ্ছা জুই, তোমার আপুর কি বিয়ে হয়ে গেছে? না, কি বলেন এসব? কেবল পড়াশোনা শেষ করলো। তবে আপু বিদেশে এমনি যায়নি, আমরা জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। কেন, কি হয়েছিল? আর বলেন না ভাই, আপু এক ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটা খারাপ ছিল। আপুকে ধোঁকা দিয়ে চলে গেছিল। আপু তখন একবার ভেঙে পড়েছিল, তাই আপু বাধ্য হয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিল, যাতে এসব খুলে থাকতে পারে। ও, কি বলছো? ছেলেটাকে চেনো তুমি? না ভাইয়া, তবে চিনলে ছোট হয়েও চর মারতাম। মেয়েদের মন নিয়ে খেলা করে। সেই থেকে আমিও কাউকে ভালোবাসিনি, যদি আপুর মতো হয়। আচ্ছা বাদ দাও, নিচে যাই চলো। তারপর আমি আর জুই নিচে চলে আসলাম। রুমে গিয়ে নামাজ পড়লাম। আজ নিজেকে খুব অপরাধী লাগছিল। সত্যি অনেক খারাপ করেছিলাম সুমাইয়ার সাথে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম। খুব মাথা ব্যথা করছিল। কিছুক্ষণ পর জুই ডাকতে এলো খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম সুমাইয়াও বসে আছে, আমার দিকে একবার তাকালো। তারপর খাওয়া শুরু করলাম। আচ্ছা মা, পড়া তো শেষ, এখন কি করবি? সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, কাল থেকে তোমার অফিসে জয়েন করব। আগে নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে কি দাঁড়াবি মা? তোর বয়স তো অনেক হচ্ছে, তার চেয়ে ভালো এখন একটা বিয়ে করে নি। না বাবা, আগে নিজে প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে করব। আচ্ছা, যেটা তোর ইচ্ছা, তাহলে কাল থেকে অফিসে জয়েন করছিস? কাল থেকে জয়েন করব। আচ্ছা, তোকে তো পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে অব্র, আমাদের বাড়িতেই থাকে। খুব ভালো ছেলে, অফিসের বাইরে সব কাজ ওই করে। এখন অনেক দায়িত্ববান। আমাকে দেখিয়ে আঙ্কেল কথা বলে বলল, শুনেছি জুয়ের কাছে। আচ্ছা, কাল তাহলে তুই আর অব্র একসাথে অফিসে যাস। আমার একটু আগে যেতে হবে। ঠিক আছে আব্বু। তারপর খাওয়া শেষ করে রুমে আসলাম। কিভাবে সুমাইয়ার কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই ভাবতেছিলাম। হঠাৎ খেয়াল করলাম তার রুম তো আমার পাশেই। ওর রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি, যেইভাবে সেই কাজ। চলে গেলাম সুমাইয়ার রুমে। দেখলাম ফোন টিপতেছে। আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। সুমাইয়া আমাকে দেখে এগিয়ে আসলো আর বলল, আপনি এখানে কেন? সুমাইয়া, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ শোনো। কি শুনবো? তোমার মতো বেইমানের কাছ থেকে? কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য এত কষ্ট দিলে? আমি ইচ্ছা করে এসব করিনি সুমাইয়া, তখন আমার কিছুই করার ছিল না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না আর। শোন, নেক্সট টাইম যেন আমার ঘরে তোমাকে আসতে না দেখি। আমি আর কিছু বললাম না। কি বা বলবো, আমার কথা তো শুনতেই চাচ্ছে না। রুমে এসে শুয়ে পড়লাম। ভালো লাগছিল না। সকালে জুয়ের ডাকে ঘুম ভাঙে। এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ভাইয়া? কখন থেকে ডাকছি, নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি নিচে আসেন। জুই কথাগুলো বলে চলে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। এতক্ষণ কোনোদিনও ঘুমাইনি। আজ যে কি হয়েছিল আল্লাহই ভালো জানেন। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দেখে আন্টি বলল, আবার কি হয়েছে? এত দেরি করে ঘুম থেকে উঠলে যে?
শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না, আজ এমনিতেই টের পাইনি। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও সুমাইয়ার সাথে। ঠিক আছে আন্টি। তারপর খাওয়া শেষ করে বাহিরে গাড়িতে গিয়ে বসলাম। অনেকক্ষণ হলো বসে আছি, সুমাইয়ার আসার কোনো নাম নেই। এই মেয়েদের এক স্বভাব, শাস্তে দিলে এক যোগ পার করে দিবে। একটু পর সুমাইয়া আসলো, নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে পুরো পরীর মতো লাগছিল। মনে হচ্ছে আবার এক্স গার্লফ্রেন্ডের উপর ক্রাশ খেলাম। আমি তাকিয়েছিলাম, তখন সুমাইয়া আমার কাছে চলে এসেছিল। তখন আমি নিজেকে সামলে নিলাম। সুমাইয়া কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। সুমাইয়া, তোমার মনে আছে আগে সেই দিনগুলোর কথা? কোন দিনগুলো? আমার তো মনে নেই। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আর কিছু বললাম না। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসটা কাছেই ছিল। আমি আর সুমাইয়া অফিসের ভেতরে গেলাম। আমাদের দেখে রাফিন বলে উঠল, কি রে অব্র, বিয়ে করলি কবে? দাওয়া তো দিলি না। এ হলো অফিসে আমার একটা ভালো ফ্রেন্ড। আরে না, কি বলছিস এসব? ইনি হচ্ছে আমাদের। আর কিছু বলতে যাব তার আগে রাফিন আবার বলল, তোকে আর বলতে হবে না, ভাবিটা দেখতে কিন্তু সেই মামার, মানিয়ে থেকো। আমরা রাফিনের কথা শুনে সুমাইয়ার দিকে তাকালাম, দেখলাম রেগে লাল হয়ে যাচ্ছে। আরে শালা, কি বলছিস এসব? ইনি আমাদের বসের মেয়ে। কি? মধু থাক, আমি গেলাম। কথাগুলো বলেই দিল তোর। আমি সুমাইয়াকে কিছু বলতে যাব তার আগেই সুমাইয়া হনহন করে চলে গেল তার বাবার কেবিনের দিকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আঙ্কেলকে সব বলে দেয় নাকি, দিলে তো আমি শেষ। তাই সুমাইয়ার পেছন পেছন আমিও গেলাম। সুমাইয়া আঙ্কেলের রুমে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিল, এইসব কাদেরকে কাজে রাখছো আব্বু? কোনো ভদ্রতা নেই। কেন, কি হয়েছে? এত রেগে যাচ্ছিস কেন? রাখবো না? কাউকে না চিনেই যা তা বলতে শুরু করেছে। কে কি বলছে অভ্র? হঠাৎ এভাবে রেগে গেল কেন সুমাইয়া? একটা ভুল বোঝাবুঝি হয়েছে আঙ্কেল। রাফিন ম্যাডামকে না চিনেই অন্য কিছু বলে ফেলছে। অন্য কিছু মানে? আমি কি আপনার বউ হই নাকি? আরে ম্যাডাম, রাগ করছেন কেন? ও তো জানে না, জানলে কি এরকম করতো নাকি? ঠিকই তো বলছো অভ্র, ও জানতো না বলে এরকম করেছে। তুই রাগিস না মা। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম হলে কিন্তু মাফ দেব না। আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল সুমাইয়া। মনে হচ্ছে কাজটা আমি করছি। আচ্ছা, এখন এসব বাদ দে, চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে সুমাইয়ার সাথে পরিচয় করে দিল। কাল থেকে নাকি সুমাইয়াই বসের চেয়ারে বসবে, আঙ্কেল আর আসবে না। আমার তো আঙ্কেলের কথা শুনে ভয়টা আরও বেড়ে গেল। কি যে হবে অফিসে আল্লাহই ভালো জানে। সুমাইয়াকে ভুলটা ভাঙাতেই হবে, না হলে আমাকে শেষ করে ফেলবে। এইসব বলে আঙ্কেল চলে গেল। তখন সুমাইয়া সবাইকে বলল, এতদিন আব্বু কি করেছে জানি না, তবে আমার নিয়মটা আলাদা। আমার কাছে নিয়মটাই বড় কিছু। কেউ যদি নিয়ম ভঙ্গ করে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। তো সবাই বি কেয়ারফুল। সুমাইয়ার কথা শুনে সবার প্রায় গলা শুকিয়ে যাবার অবস্থা। আঙ্কেল এতটা কঠোর ছিলেন না, কিন্তু সুমাইয়া হঠাৎ এমন কঠোর হবে আমি এটা ভাবতে পারিনি। তখন সুমাইয়া আবার বলল, অব্র সাহেব, আপনি আগে অফিসের কি পদে ছিলেন জানি না, তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। সুমাইয়ার কথা শুনে সবাই আমার দিকে ফেল করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ এদাকে আমি অফিসের ম্যানেজার ছিলাম, কাজটা ভালোই পারছিলাম, তাই আঙ্কেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল। ম্যাডাম, আমি তো এর আগে অফিসের ম্যানেজার ছিলাম। তাতে কি? তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আপনি যেটার যোগ্য সে পদটাই দিলাম আপনাকে। এটা কেমন কথা ম্যাডাম? যোগ্যতা না থাকলে কি স্যার এমনি এমনি দিয়েছে? আমি তো আগেই বলেছি, এর আগে যা হয়েছে সব ভুলে যান। এখন আমি যা বলবো তাই হবে। আমি আর কিছু বললাম না। তারপর সুমাইয়া সবার সাথে আরও অনেক কথাই বলল এবং কথা শেষ করে, এখন সবাই যে যার মতো নিজের কাজে যান। অব্র সাহেব, আপনি এখন আমার সাথে আসেন, এক জায়গায় যেতে হবে। কোথায় ম্যাডাম? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? ভুলে যায় না আমি আপনার বস। বালের বস তুমি। 5 বছর আগে আমার পথা ছাড়া উঠতে বসতে না, এখন আসছে বস হইতে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে। বাহিরে গিয়ে দেখলাম সুমাইয়া ড্রাইভারের সাথে কি যেন কথা বলছিল। একটু পর ড্রাইভার চলে গেল, আমি কিছুই বুঝলাম না। কি ব্যাপার ম্যাডাম, ড্রাইভার চলে গেল কেন? আজ থেকে গাড়ি তুমি চালাবা, তাই ড্রাইভারকে চলে যেতে বললাম। কি, আমি কি ড্রাইভার নাকি যে গাড়ি চালাবো? আগে ছিলিয়ে না,
কিন্তু এখন থেকে ড্রাইভারই তুমি, সো কথা না বলে গাড়ি চালাও। আমি আর কিছু বললাম না। সুমাইয়া এত খারাপ ব্যবহার করছে কেন কিছুই বুঝতেছি না। গাড়ি চালানো শুরু করলাম। আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে? কি রকম স্যার? আমি তো কিছুই করিনি। সুমাইয়া প্লিজ এরকম করো না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, বুঝতে হবে এখন তোমাকে। আমাকে যে কষ্টগুলো দিয়েছিল এখন হারে হারে সব শোধ তুলবো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তোমার যেটা ইচ্ছা সেটাই করো। এই তো গুড বয়। কিছুক্ষণ পর সুমাইয়া একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বললে, এখানে কি করবে? সেটা তোমাকে বলতে আমি ইচ্ছুক নই। এখন চলো ভেতরে। আমি কেন যাব? আমি বলছি তাই যাবে, ভুলে যেও না আমি তোমার। পুরো কথা বলতে না দিয়ে আমি বললাম, আর বলতে হবে না, বুঝে গেছি, এখন চলেন। তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে সুমাইয়া যা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচের মাটি সরে যেতে লাগছিল। দেখলাম সুমাইয়া এক বিদেশি ডলারে জড়াইয়া ধরছে। এটা দেখে খুব রাগ হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো সুমাইয়া এখন আমাকে ভালোবাসে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সুমাইয়া আর ওই ছেলে কিছুক্ষণ কথা বললো, তারপর সুমাইয়া আমাকে ডাক দিল। ওদের কাছে গেলাম। অব্র, এ হচ্ছে পিটার। আমি যখন আমেরিকাতে থাকতাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা খুব ভালো। ও তা আমাকে কি করতে হবে? তেমন কিছুই না, ওই পিটারকে খুব ভালোবাসি। তুমি বাবা মাকে একটু বোঝাবে, পারবে না? কি আমি পারবো না ওসব। তাছাড়া তুমি ওই বিদেশির বাচ্চাকে বিয়ে করবে কেন? আমি তো আছি। তোমাকে হাসালে আমায়। একবার বিশ্বাস করে বিদেশ যেতে হয়েছিল। হ্যাঁ, আবার বিশ্বাস যদি করি তাহলে তো উপরেই যেতে হবে। এমন করো না প্লিজ, আমি তখন সত্যি নিরুপায় ছিলাম। আরে বাদ দাও ওসব কথা। তুমি পারবে নাকি তাই বলো। আমি পারবো না ওসব। তুমি আমার অফিসের বস, বাড়ির কিন্তু না, সো আমাকে জোর করতে পারবে না। ঠিক আছে, না বললে তবে বিয়ের দায়িত্বটা তোমাকেই নিতে হবে কিন্তু। সেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা ঠিক হোক। আচ্ছা, তুমি পিটারের সাথে কিছুক্ষণ কথা বলো, আমি বাইরে থেকে আসছি। ঠিক আছে যাও, আমি দেখতেছি তোমার পিটার কেমন ছেলে। ওর সাথে যেন খারাপ ব্যবহার করো না। তারপর আমি পিটারের কাছে গেলাম। হাই পিটার। হ্যালো, হাউ আর ইউ? তুমি কেমন আছো? ভালোর মাইরে বাপ, তুই বলে সুমাইয়াকে বিয়ে করবি? হোয়াট আর ইউ টু লেটিং নো আই ক্যান নট আন্ডাররেস্ট। আপনি এখন কি কথা বলছেন? আমি এটা বুঝতে পারিনি। ও আমি তো ভুলে গেছিলাম, তুই আবার বাংলা পারিস না। তখন সুমাইয়া চলে আসলো। অব্র, কেমন লাগছে পিটারকে? হ্যাঁ, সেই ভালো। এসব আবুল্লারে কই পাও? কি বললা তুমি? তোমার চেয়ে ভালো আছে পিটার। আমার বিশ্বাসও ও তোমার মতো ধোকা দিয়ে চলে যাবে না। সুমাইয়ার কথা শুনে আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার অফিসে চলে আসলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। অফিসে গিয়ে কাজ করতেছিলাম, এমন সময় রাফিন আসলো। কি বন্ধু, কেমন কাজ হচ্ছে? নতুন ম্যাডাম বলে খুব কড়া। তুই কোথায় ছিলি কালকে? তোকে তো দেখলাম না। আমি বাড়ি চলে গিয়েছিলাম। ম্যাডামকে যে সব বলেছিলাম আমি তো মনে করেছিলাম চাকরিটা চলে যাবে। আরে না রে, সুমাইয়া এরকম না। কিরে মামা, তুই ম্যাডামকে চিনিস নাকি? রে চিনি, 8 বছর আগে থেকেই। কি বলছিস রে মামা? তারপর রাফিনকে পুরো ঘটনা খুলে বললাম। রাফিন শোনার পর বলল, খুব খারাপ হয়েছে রে মামা তোর সাথে। তোর তো কোনো দোষ নাই এখানে। সেটাই তো রে, কিন্তু সুমাইয়া তো সেটা বুঝতেছে না। ও ভুল বুঝেছে, তোকে আর ভুল বোঝাটাই স্বাভাবিক। এতে ম্যাডামেরও কোনো দোষ নেই। আরে কি বলছিস সেসব? আমারও দোষ নেই, সুমাইয়ারও দোষ নেই, তাহলে দোষটা কার? দোষ তোদের ভাগ্যের মামা। রে বন্ধু, আচ্ছা বাদ দে এসব। আচ্ছা কাজ কর, আমিও কাজ করি যে ম্যাডাম। তারপর কাজ করতে লাগলাম। 2-3 দিন হলো কাজ করতে পারছি না, অনেক কাজ জমা হয়ে গেছে। কিছুক্ষণ পর রফিক মামা এসে বলল, ম্যাডাম আপনারা ডাকে। কেন মামা, কি হয়েছে? জানি না আমি, আপনি গিয়ে দেখেন। তারপর সুমাইয়ার রুমে গেলাম। কি হয়েছে সুমাইয়া? আপনি মনে হয় ভুল করছেন। আপনি ভুলে যান না এটা অফিস আর আমি আপনার বস। ও ভুলে গেছিলাম ম্যাডাম, নেক্সট টাইম আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, যে কাজে আপনাকে ডাকছিলাম, সামনে আমাদের একটা বিশাল প্রজেক্ট আছে। প্রজেক্টটা সাইন করাতে পারলে অনেক টাকা লাভ হবে। বুঝলাম, আমাকে কি করতে হবে ম্যাডাম? আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু সবাইকে বলে দেন এই 1 মাস যেন মনোযোগ দিয়ে কাজ করে, কাজে কোনো ফাঁকি যেন না দেয়। আর আপনি একটু মন দিয়ে কাজ করুন। ঠিক আছে ম্যাডাম, সব বলে দিবনি। এখন আমি গেলাম। ঠিক আছে, জান। এত তারা কেন আপনার? আমি আর কিছু না বলে সোজা রুম থেকে বেরিয়ে এলাম। কথায় কথায় অপমান করছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে।
টেবিলে গিয়ে চুপ করে বসে আছি, এমন সময় রাফিন আবার আসলো। কিরে দোস্ত, লাঞ্চ করবি না? না রে, করবো না, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? খুলে বল তো আমাকে। রাফিনকে সব খুলে বললাম আজকের ঘটনা। রাফিন শুনে তো অবাক হয়ে গেল। কি বলছিস রে এসব? ওই ধলারে আমাকে দেখাইয়া দিস, তারপর দেখাবো নি ভালোবাসা কোন দিক দিয়ে আসে। দেশের মানুষের বাদ পায় না, অন্য দেশের মানুষ এসে সিরিয়াল নেয়। আরে এত উত্তেজিত হোস না, কোনো উপায় জানা থাকলে বল। আমার মনে হয় সুমাইয়া এখনো তোকে ভালোবাসে, তোকে শাস্তি দেওয়ার জন্য এসব করছে। আমার বিশ্বাস হয় না ভালোবাসে এরকম করতে পারতো নাকি। সব সময় শুধু আমাকে অপমান করে। আচ্ছা, আমরা একটা গেম খেলি চল, তাহলে বোঝা যাবে সুমাইয়া তোকে ভালোবাসে কিনা। কি গেম খেলবি এই সময়? আমার মাথায় তো কিছুই আসছে না। তোর মাথায় না আসলেই কি অন্য কারো মাথায় আসবে না? তোর গেমের নামটা বলতো আগে। তাহলে শোন, আমাদের অফিসের মিমকে চিনিস না? চিনবো না কেন? ওকে কি বলা যায় নাকি? আমারে তো পাগল বানায় ফেলছিল, কিন্তু ওকে দিয়ে কি করবি? ওরে দিয়ে সবকিছু করবো মামা, তুই খালি দেখ আমি কি করি। এখন চল মিমের কাছে যাই। কেন, মিমের কাছে গিয়ে কি করবি? আগে চল, গেলেই দেখতে পারবি। তারপর আমি আর রাফিন মিমের কাছে গেলাম। হাই, কেমন আছো মিম? আমি ভালো আছি, কিন্তু আমি স্বপ্ন দেখছি না তো। দিনের বেলায় কিসের স্বপ্ন দেখতেছ আবার? না মানে, অব্র ভাই আজ আমার কাছে আসছে তো, তাই। কেন আসতে পারে না নাকি অব্র তোমার কাছে? আমি তো সারা জীবনের জন্য চাই, কিন্তু অব্র ভাই তো শোনে না। রাফিন, আমার কিন্তু রাগ হচ্ছে, আমি গেলাম। আরে রাগিস না, দরকারটা তো তোরই। দরকার বলেই ওর এসব কথা সহ্য করতে হবে নাকি? আর একটু সহ্য কর না। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর। তারপর রাফিন মিমকে আবার বলতে শুরু করলো। তোমাকে একটা কাজ করে দিতে হবে মিম। ও তাই বলি, তোমরা তো এমনি আসনি, যখন আমাকে দরকার পড়েছে তখনই আসছো। আর এভাবে বলো না, কাজটা করে দাও প্লিজ। সারা রাফিনের কাজকর্ম দেখে খুব রাগ হচ্ছিল। আমার মনে হচ্ছে ওইসব ওই করছে। আচ্ছা বলো আগে কি কাজ, তারপরে ভেবে দেখবো করা যায় কিনা। আরে সহজ কাজ, একটু অভিনয় করতে হবে। তাছাড়া আমরা যতদূর জানি তুমি অভিনয়টা ভালোই জানো। তারপর রাফিন মিমকে সবকিছু খুলে বলল। আমি যদি এই কাজ করি তাহলে আমার কি লাভ ভাইয়া? কিসের লাভ খুঁজতেছ তুমি? একজন বিপদে পড়লে আরেকজন তো সাহায্য করবে, তাই না? ওসব নীতি কথা আমার কাছে চলবে না, আমারে কি লাভ দিবেন তাই কন। আচ্ছা, কি লাভ চাও তুমি বলো। আমার সাথে এক জায়গায় ঘুরতে যেতে হবে, সারাদিন আমার সাথে থাকতে হবে, আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে। কি পারবেন তো? যদি পারেন তাহলে আমি আপনার শর্তে রাজি। কি সারাদিন ঘুরতে হবে মানে? অন্য কোনো কথা বলো, এটা আমার পক্ষে পসিবল না। তাহলে আপনারা এখন আসতে পারেন, আমি আপনাদের কাজ করব না। এরকম কিন্তু ঠিক না মিম। আজ বিপদে পড়ছি বলে যা ইচ্ছে তাই চাইবে? কি চাইলাম এমন? সামান্য একটা দিনই তো চাইছি, সারা জীবন তো আর থাকতে চাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, কিন্তু অভিনয়টা একটু ভালোভাবে করবে কিন্তু, বিশেষ করে ম্যাডামের সামনে। সেটা আপনাকে বলতে হবে না ভাইয়া, আপনি খালি দেখে যান আমি কি করি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি, কাল থেকে তোমার অভিনয়টা শুরু করবে, কেমন? ওকে ভাইয়া। তারপর আমি আর রাফিল চলে আসলাম নিজেদের কেবিনে। কিছুক্ষণ পর রফিক মামা আবার ডেকে গেল। সুমাইয়া নাকি আবার ডাকছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে। কিছুক্ষণ আগে আসলাম, ম্যাডাম আসতে পারি কি? আসেন তাড়াতাড়ি। সে কখন না ডাকে, আমার তো লেট হলো কেন? এখন তো লাঞ্চের টাইম, এখনকার হিসাবও দিতে হবে। আমি যখন বলেছি দিতে হবে, কি করলে এতক্ষণ? গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করলাম। এনি প্রবলেম ম্যাডাম? কি, তোমার গার্লফ্রেন্ডও আছে? কেন থাকবে না? আপনার যদি থাকতে পারে তাহলে আমারও তো থাকতেই পারে। তা ঠিক, কিন্তু অফিসে এসে এসব গার্লফ্রেন্ডের অজুহাত দেখাবেন না। আমি কই দেখলাম, আপনিই তো জানতে চাইলেন। ও সরি। আমি এখন যেতে পারি ম্যাডাম? যাই। আসার সময় দেখলাম সোমাইয়ার চোখ দুটো কেমন জানি লাল হয়ে গেছে। কিছুই বুঝলাম না, তাহলে কি রাফিনের কথাই সত্যি নাকি? সোমাইয়া এখন আমাকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে সেদিন ওভাবে ওই ধলারে জড়িয়ে ধরলো কেন? এসব ভাবতে ভাবতে রাফিন আসলো। আরে কি ভাবছিস এত? এক্সের প্রেমে পড়ে গেলি নাকি আবার? আরে না, কি বলিস, এমনি বসে আছি। ও তাই বল, আমি তো ভাবছিলাম। তোর সবসময় খালি ফাইজলাম, এসব বাদ দিয়ে ভালো করে কাজ কর, না হলে কিন্তু বুঝতেই পারছিস। বুঝতে পারছি। শালা তোর জন্যই এত কিছু করলাম, আর এখন আমাকেই কথা শোনাচ্ছিস? হ্যাঁ থাক তুই, আমি গেলাম। আরে রাগিস না, আমি তো ভালোর জন্যই বললাম। আচ্ছা কাজ কর, আমি গেলাম।
তারপর রাফিন চলে গেল। বিকালে আর সুমাইয়া ডাকেনি, আমায় ভাবতে পারছি না। সকালে কয়েকবার ডাকলো, আর বিকালে কি এমন হলো? অফিস শেষ করে বাইরে গাড়িতে বসেছিলাম, কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। কোনো কথা বলল না। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বললাম, কি হয়েছে, মন খারাপ নাকি? না, মন খারাপ হবে কেন, এমনি ভালো লাগছে না। তাই বল, আমি তো ভাবছিলাম ওই চিটার নাকি পিটার তোমাকে ধোকা দিল নাকি, সেই জন্য মন খারাপ। অপ্র সবসময় মজা করবেন, আর পিটার ধোকা দিবে কেন? ও আমাকে খুব ভালোবাসে। আমার মিমের চেয়ে বেশি না, আমাকে ছাড়া তো থাকতেই পারে না, খুব ভালোবাসে আমাকে। তাই নাকি? তোমরা ছেলেরাই সব একরকম, শুধু মেয়েদের মন নিয়ে খেলা করো, একটা গেলে আরেকটা খোঁজো। কে বলেছে তোমার তাতে ভালো? তুমিও তো নতুন খুঁজে নিছো, এখন আমাকে দোষ দিচ্ছ। না, আসলে তোমার কপালে আমি নাই। ভালোই হয়েছে, তোমার মতো প্রতারকের হাত থেকে তো বেঁচেছি। কথায় কথায় সেই পুরনো দিনগুলোর কথা তুলো কেন? তোমাকে তো বললামই তখন কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল তোমার? একবার তো ফোন করে বলতে পারতে, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। সেরকম সুযোগ ছিল না। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসতাম না? আগে তো মনে করতাম, কিন্তু সেদিনের পর থেকে তোমার প্রতি আর ভালোবাসা নাই, শুধু আছে ঘৃণা। সেটাই জমিয়ে রাখো। মেয়ে হয়ে জন্মেছে তো তাই বুঝতে পারো না বাস্তবতা কত কঠিন। সব সময় টাকার মধ্যে থাকো। আমার জায়গায় তুমি থাকলে এমনটাই করতে তুমিও। সেটা আমি জানি, এসব কথা আর বলো না আমার সামনে, শুনতে ভালো লাগে না। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলাম। বাড়ির কথা খুব মনে পড়ছিল। 2 দিন হলো মায়ের সাথে কথা হয় না। আমি ইচ্ছা করেই বলি না কথা, বললে আরো বেশি খারাপ লাগে। মাকে ফোন দিলাম, কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই কেমন আছোস? আমিও ভালো আছি। বাপ্পি কেমন আছে? বাপ্পি, ও ভালো আছে। বাবা, একটা কথা বলতাম। বলো, এভাবে বলছো কেন? কিছু টাকা লাগতো, কয়দিন হলো বাপ্পির শরীরটা ভালো না, তাই একটু ডাক্তারের কাছে যেতে চাচ্ছিলাম। টাকা লাগবে, ভালো কথা আগে বলবে না? এসব কথা কেউ গোপনে রাখে নাকি? বলিনি, তোর মা শেষের দিকে টাকা আছে কিনা। অত কিছু তোমাকে ভাবতে হবে না, যখন টাকা লাগবে তখনই বলবে। আচ্ছা, কত টাকা লাগবে? 2000 টাকা দিলেই হবে। ঠিক আছে, কাল সকালে পাঠিয়ে দেব। ভালো থেকো আম্মু, রাখি। তুইও ভালো থাকিস। তারপর মানিব্যাগটা বের করলাম, দেখলাম 700 টাকার মতো আছে। বাকি টাকা কই পাবো? এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। ওর কাছেও নাকি টাকা নাই। মাস শেষের দিকে কি যে করি কিছুই মাথায় আসছে না। তাছাড়া এখন বেতন চাইলেও তো মনে হয় দিবে না। স্যার থাকলে তা ভাবা যেত। তারপরে সুমাইয়াকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। তারপর ফ্রেশ হয়ে জুইকে পড়াতে গেলাম। তার রুমে গেলাম। জুই আর সুমাইয়া হাসাহাসি করছে অনেক, কি যেন একটা নিয়ে। আমাকে দেখে হাসি থামিয়ে দিল। তখন সুমাইয়া বলল, এখানে কি? আমি কিছু বললাম না। তার আগে জুই বলল, আপু, অত্র ভাইয়া আমাকে পড়ায়, তাই আসছে। তাই নাকি? আচ্ছা দেখি তাহলে, তোর স্যার কেমন পড়াশোনা পারে। সুমাইয়ার কথা শুনে খুব রাগ হলো। এই যে ম্যাডাম, আমি কি পারি না পারি সেটা আপনার দেখতে হবে না। জুয়ের যদি ভালো না লাগে তাহলে আর পড়াতে আসবো না। আপনি বিদেশে পড়ছেন, হয়তো অনেক কিছু জানেন, কিন্তু আমি অত কিছু জানি না। আরে স্যার রাগেন কেন? আমি তো মজা করে বলছি, আপনি দেখছি মজা বলছেন না। জুই, তোমার বোনকে যেতে বলো, পড়া দেরি হয়ে যাচ্ছে। জয়কে বলতে হবে না, আমি চলে যাচ্ছি। কথাগুলো বলতে বলতে চলে গেল। জুইকে কিছুক্ষণ পড়ালাম, তারপর আবার রুমে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম সুমাইয়া ফোনে কি যেন করছে। একটু পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। সবাই আসলো, কিন্তু সুমাইয়া কেন জানি আসলো না। আন্টি অনেক ডাকলো, কিন্তু তবু আসলো না। হয়তো তখন আমার কথায় রাগ করেছে, অনেক বেশি বলে ফেলেছিলাম। রুমে গিয়ে ক্ষমা চেয়ে নেব। খাওয়া শেষ করে ছাদে গেলাম। মনটা কেমন জানি ভারী ভারী লাগছিল। একা একাই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। এই সময় তুমি এখানে, কি ব্যাপার? মানে কোন সময়? ছাদে আসতে আবার সময় লাগে নাকি? সেটাই তো, খেতে গেলে না কেন? সেটা কি তোমাকে বলতে হবে? তুমি আমার কে? এখন হয়তো কেউ না, আগে তো ছিলাম নাকি? সে আগের অধিকার না হয় বলতেছি। আগের অধিকার? তুমি নিজেকে কি মনে করো? বাস্তবতা কি সহজ? তোমার জন্য কি করি নাই? তুমি যখন যা বলতে তাই শুনতাম। তোমার কথা যতটা শুনতাম, আমার নিজের বাবা মার কথাও ততটা শুনতাম না। ঠিক আছে, আর অধিকার ফলাতে আসবো না। তবে প্লিজ আমার জন্য আর নিজেকে কষ্ট দিও না। তোমার জন্য নিজেকে কষ্ট দেব মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ ভালো করে বলো তো। আমি জানি সুমাইয়া, তুমি এখনো আমাকে ভালোবাসো। এটা তোমার চোখ দেখলেই বোঝা যায়। কি পাগল নাকি আমি? মানুষ বলতে একবারই করে নাকি?
তাহলে আমি হয়তো সেই ভুল আর দ্বিতীয়বার করব না। তুই পাগল না সেটা আমি জানি, কিন্তু তুমি যে আমাকে এখনো ভালোবাসো না সেটা হাজারবার বলে বিশ্বাস করব না। তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আসলে সত্যি বলতে তোমার মতো ছেলেকে ভালোবাসা যায় না। তখন হয়তো বুঝতে পারিনি, এখন এরকম হয়েছে। ঠিকই বলেছ, আমার মতো ছেলেকে সত্যিই ভালোবাসা যায় না, কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। আরে তুমি যখন এখানে বসে কষ্ট পেতে আমার জন্য, তখন আমি কি কষ্ট পেতাম না? আমি তোমাকে ভালোবাসিনি, কি মনে হয় তোমার? কষ্ট শুধু তুই পেয়েছ, ছেলেরা কষ্ট পায় না? পাবি বা কি করে? তোমাদের তো পরিবার নিয়ে চিন্তা করতে হয় না। এখন খাচ্ছ বাবার বাড়িতে, তারপর বাবা আবার ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে, তখন আবার খাবে স্বামীর বাড়িতে। কিন্তু আমাদের বিষয়টা আলাদা। সবসময় নেই মিথ্যা অভিমান নিয়ে থেকো না, জীবনে অনেক কিছু হারাবে। দেখো, কথাগুলো বলে চলে আসলাম নিচে। সবসময় শুধু সেই অতীতের কথাটা তুলে মেজাজটা পুরো খারাপ করে দেয়। আসার সময় দেখলাম সুমাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে। সকালে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলাম আমি আর সুমাইয়া। দেখলাম সুমাইয়ার চোখ দুটি কেমন জানি ফুলে গেছে, মনে হয় রাতে খুব কেঁদেছে। আমি জানি সুমাইয়া এখন আমাকে খুব ভালোবাসে। সরি সুমাইয়া, কালকের ব্যবহারের জন্য। তোমার কথা শুনে খুব রাগ হয়েছিল, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা, আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা বলে। বিদেশ থেকে এসে তোমাকে আবার এইভাবে দেখবো, এটা আমি কল্পনাও করি নাই। হয়তো উপরওয়ালা চেয়েছেন তাই। হয়তো তাই। আচ্ছা, একটা কথা বলি, সুমাইয়া রাগ করবে না তো? কি এমন কথা? আচ্ছা বলো। তুমি কি সত্যি ওই পিটারকে ভালোবাসো? সত্যি তো, ওকেই বিয়ে করব। কেন, তোমার কি সন্দেহ হচ্ছে নাকি? না, সন্দেহ হওয়ার কি আছে, ছেলেটা খুব ভালো, সুখে থেকো। তোমার গার্লফ্রেন্ডকে তো দেখালে না। আমার গার্লফ্রেন্ড নেই, আমার মতো ছেলেকে কে ভালোবাসবে বলো? না আছে বাপের টাকা, না আছে চেহারা। তুমি তো কাল বললে আমার মতো ছেলেকে তো ভালোবাসা যায় না। কালকে ব্যবহারের জন্য সরি। সত্যি বলছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? তবে এবার একটা বানাবো। তুমিও বিয়ে করে নিচ্ছ, আমি আর সিঙ্গেল থেকে কি করব? তাই ভাবতেছি মিমকে হ্যাঁ বলে দিব। এই মিমটাকে, নামটা খুব চেনা চেনা লাগছে। আপনার অফিসে জব করে, আজ পরিচয় করিয়ে দিবনি, কেমন? ঠিক আছে। আচ্ছা অব্র, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? উত্তরটা পরেই বলবো, এখন অফিসে চলে এসেছি। ঠিক আছে, পরেই বলো, তবে মিথ্যা বলো না। তারপর অফিসের ভিতরে গেলাম। রাফিন আমাদের দেখে মুচকে মুচকে আসতেছে, সেটা সুমাইয়া দেখে ফেলছে। এই যে মিস্টার, আপনি হাসছেন কেন? কালকেও তো দেখলাম বড় বড় কথা বলছিলেন। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, প্লিজ আমার চাকরিটা কেড়ে নিয়েন না। রাফিনের মুখটা এখন দেখার মতো হয়েছে, পুরা বাংলার পাঁচের মতো। সেটা পরে দেখা যাবে, একটু পর আপনি আমার রুমে আসবেন। ঠিক আছে ম্যাডাম। তারপর সুমাইয়াকে রুমে দিয়ে রাফিনের কাছে গেলাম। দেখলাম ছেলেটা মাসুম বাচ্চার মতো বসে আছে। কিরে ভাই, আজকে দেখছি খুব শান্ত হয়ে আছিস। আরে চাকরিটা মনে হয় সত্যিই গেল রে। আরে অত চিন্তা করিস না, সুমাইয়া অত খারাপ না, একটু বকাঝকা করতে পারে কিন্তু চাকরি নিবে না। তাই যেন হয় রে। আচ্ছা বাদ দে, কালকে রাতে টাকা চাইলে কেন, কি দরকার? রাফিনকে সবকিছু খুলে বললাম। সরি রে দোস্ত, বুঝতেই তো পারছিস মাসের শেষে আমার কাছে টাকা নেই, থাকলে অবশ্যই দিতাম। আরে ঠিক আছে, বুঝতেই তো পারছি। আচ্ছা দেখি অন্য জায়গায় ম্যানেজ করতে পারি নাকি। দেখ, আমি চেষ্টা করে দেখি জোগাড় করতে পারি কিনা। আচ্ছা থাক, আমি একটু সুমাইয়ার কাছে যাই, ওকে একটু বলে দেখি কি বলে। সেটাই কর, এটাই ভালো হবে। তারপর সুমাইয়ার রুমে গেলাম। ম্যাডাম আসতে পারি? আসেন। হঠাৎ কি হলো, নিজের ইচ্ছায় আসলে? তোমাকে তো এমনি আসা দেখি না। আসলে একটা সাহায্য লাগতো, যদি কিছু মনে না করেন। আমার এই মাসের বেতনটা অগ্রিম দিলে খুশি হতাম। কেন, অগ্রিম নিয়ে কি করবে? গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নাকি? সব সময় এত অন্য মাইন্ডে যান কেন? টাকাটা তো অন্য দরকারেও লাগতে পারে, দিলে দেন, না দিলে না বলে দেন। আরে রাখছো কেন? দিতে পারি, তবে একটা শর্তে। যদি তুমি শর্তে রাজি থাকো তাহলে আমি ভেবে দেখবো। কি এখানে আবার কিসের শর্ত? টাকাটা আমার সত্যি লাগবে, প্লিজ এমন করো না। কি করলাম আমি? শুধু একটা শর্ত পালন করতে বলেছি, বেশি কিছু তো না। ঠিক আছে বলো, যদি সম্ভব হয়ে রাখবো। আরে সম্ভব হবে, সহজ কাজ। আচ্ছা বলো। আমার আর পিটারের বিয়ের বিষয়টা আমার পরিবারকে রাজি করাতে হবে। বাবা বিদেশি ছেলের সাথে বিয়ে দেবে না, তাই বলছি তুমি বাবাকে রাজি করাবা। তোমার কথা বাবা শোনে। কি? আমি পারবো না? ঠিক আছে, টাকাও তাহলে নেওয়া লাগবে না, তুমি এখন আসতে পারো।
আরে সুমাইয়া, টাকাটা সত্যি লাগবে, অন্য কোনো শর্ত দাও। এটা কিভাবে সম্ভব বলো? এক্স গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে দিতে হবে, এটা শুনলে সবাই হাসবে। কে কি করবে জানি না, যদি রাজি থাকো তাহলে যত টাকা লাগে দেব। আচ্ছা, আমি রাজি, এখন টাকাটা দাও। টাকা খুব দরকার হয় রাজি হয়ে গেলাম। কি মেয়েরে বাবা, এভাবে কি কেউ প্রতিশোধ নেয় নাকি? নিজের বিয়ে এক্স বয়ফ্রেন্ডকে দিয়ে সাজাচ্ছে। এই তো গুড বয়, আমি ম্যানেজারকে বলে দিব যত টাকা লাগে নিয়ে নিও ওখান থেকে। অত লাগবে না, পরের মাসের বেতনটা দিলেই হবে। আচ্ছা তাই নিও। তাহলে কাজটা কবে করছো? কোন কাজ? কে বলি বললাম আর এখনই ভুলে যাচ্ছ? ও ওই কথা বলি নাই, বলবো নি এক সময়। বুঝলাম না, তোমার সামনে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি কেন যে ওই ডলারে বিয়ে করতে চাচ্ছ বুঝতেছি না। তোমার বুঝতে হবে না। আর ভালো ছেলে কই? একবার তো এইসব ভালো ছেলেরা পছন্দ করছিলাম, বিনিময়ে কি পেয়েছি তা তো তুমি ভালোভাবেই জানো। ঠিক আছে, আর বলা লাগবে না, আমি এখন যাই। তারপরে সুমাইয়ার রুম থেকে বেরিয়ে আসলাম। সুমাইয়ার কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল। তাহলে সত্যি কি সুমাইয়া আর আমাকে ভালোবাসে না? আর বাসবি বা কি করে? খুব অন্যায় করেছিলাম ওর সাথে। আমি আর বসে থাকবো না, আমিও প্রেম করব মিমের সাথে। মেয়েটাও খারাপ না, দেখতে শুনতে ভালোই, কিন্তু প্রস্তাব দিলে কি রাজি হবে? এসব ভাবতেছিলাম, তখন মিম আসলো। কি হয়েছে সোনা? টেনশনে আছো মনে হচ্ছে। কে শোনা? কেন সোনা, ভুলে গেলে নাকি? কাল না বললে তুমি আমার বয়ফ্রেন্ড, আর আজকে কি সব বলছো? বয়ফ্রেন্ড বলতে বলেছি তোমাকে, কি সোনা বলতে বলেছে নাকি? তা আমার রূপাও তো ডাকতে পারতে। আরে তুমি তো কিছুই বোঝো না। সোনা বাবু না বললে কি কেউ বিশ্বাস করবে তোমার আর আমার মধ্যে রিলেশন আছে? তাছাড়া ম্যাডামকে তো বিশ্বাস করাতে হবে নাকি? কিন্তু তুমি এসব জানলে কিভাবে? আগে কয়টা করছো সত্যি করে বলো। আরে কি বলো এসব? এগুলো তো সিনেমাতে দেখেছি। এর আগে একজনকে ভালোবেসেছিলাম, আর এখনো বাসি, কিন্তু সাহস করে বলতে পারছি না। তাই নাকি? তাকে সেই ছেলেটা আমাকে কি বলা যাবে? না, বলা যাবে না, পরে বলবো তোমাকে। আচ্ছা এসব বাদ দাও, কি করছো এখন? আমি তো বসে আছি, কিন্তু মিম তুমি হঠাৎ আমাকে তুমি তুমি করে বলছো কেন? আগে তো আপনি করে বলতে। ওটাও সিনেমাতে দেখেছি, তুমি তুমি করলে নাকি প্রেমটা জমে যায়। সবকিছু দেখছি সিনেমাতেই, দেখছো, বাস্তবে কিছুই দেখোনি। দেখছি, অনেক কিছুই দেখছি। তোমার নাকি টাকা লাগবে, কোনো সমস্যা হয়েছিল নাকি? ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আমার টাকা লাগবে সেটা তুমি কিভাবে জানলা? তোমাকে তো বলিনি। রাসিন ভাইয়া বলেছে তোমার ভাইয়ের নাকি শরীর অসুস্থ। আমাকে বলতে পারতে, আমার কাছে তো টাকা ছিল। না, তোমাকে বলে টেনশন দিতে চাইনি, তাছাড়া এমনি ম্যানেজ হয়ে গেছে। টেনশন মানে? তার মানে তুমি আমাকে বন্ধু ভাবো না? রাখছো কেন? বন্ধু ভাবি। আচ্ছা, এরপরে কোনো কিছু লাগলে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কাজ করো। আমি তোমাকে তুমি করে বলা কিছু মনে করছো না তো? না, কি মনে করব? তুমি করেই বলো। ঠিক আছে, ধন্যবাদ। লাঞ্চ কিন্তু একসাথে খাবো, রেডি থেকো। আচ্ছা, মুচকে এসে বললাম। মেয়েটা সত্যি অবাক করার মতো। এই কয়েক মিনিটে একটা ভালো লাগা কাজ করছে, সহজ সরল একটা মেয়ে। তারপর কাজ করতে লাগলাম। এর মধ্যে একবার সুমাইয়া ডেকেছিল। এই সুমাইয়া বিষয়টা বুঝি না, এমনি এমনি ডাকে কোন কাজ ছাড়াই। লাঞ্চের সময় মিম জোর করে ক্যান্টিনে নিয়ে গেল, গিয়ে দেখলাম সুমাইয়াও আছে সেখানে। আমরা গিয়ে সুমাইয়ার কাছেই বসলাম। সুমাইয়া আমাদের দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। কি হলো ম্যাডাম, তাকিয়ে আছেন কেন? না কিছু না, এটাই তোমার গার্লফ্রেন্ড মিম। ঠিক ধরছেন। পছন্দ হয়নি আপনার? খুব সুন্দরভাবে সংসার করো। আচ্ছা তোমরা থাকো, অনেক গেলাম, আমার একটা জরুরি কল পড়ে গেছে। কিছুই বুঝলাম না। একটু আগে হাসি খুশি ছিল, হঠাৎ কি হলো? দেখলাম নিমিষে মনটা খারাপ হয়ে গেল। তখন মিম বলে উঠল, আমি শিওর সুমাইয়া এখনো তোমাকে ভালোবাসে। ভালো না বাসলে কখনোই এভাবে উঠে যেতে পার। আরে বাদ দাও, এমনি হয়তো উঠে গেছে। ও আর আমাকে ভালোবাসে না। ভালোবাসলে ওর বিয়ের দায়িত্ব আমাকে দিত না। কি? ওর বিয়ে মানে? আর দায়িত্বই বা কিসের, বুঝলাম না। তারপর মিমকে সবকিছু খুলে বললাম। কি বলছো এটা? কি বলছো? এটা তো পুরা হাস্যকর কাহিনী। আমার মতে ঠিকই করছে, ভালোবেসে ছিঁড়ে দাও। রাগ হচ্ছে কিন্তু। তোমাকে আনলাম সমস্যা সমাধানের জন্য, আর তুই উল্টো সুমাইয়ার পক্ষ নিচ্ছ। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। আমি কিন্তু একটা জিনিস বুঝতেছি না, সুমাইয়া কি তাহলে তোমাকে ভালোবাসে না, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছে? কি জানি, আমিও তো সেটা বুঝতেছি না। সেই জন্যই তো তোমাকে বলতেছি। আচ্ছা দেখা যাক সামনে। ও যদি তোমাকে সত্যিই এখনো ভালোবাসে, তাহলে আমার সাথে দেখলে সহ্য করতে পারবে না। কারণ কোনো মেয়েই স্বামী আর বয়ফ্রেন্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না। লাঞ্চ শেষ করে কাজ করতে লাগলাম, কিন্তু অবাক করার বিষয়, সন্ধ্যা পর্যন্ত একবারও সুমাইয়া ডাকেনি আমায়।
বিষয়টা আমিও বুঝলাম না। সন্ধ্যার পরে অফিস ছুটি হয়ে গেল, সবাই সবার মতো চলে গেল। যাওয়ার সময় মিম কিছুক্ষণ কথা বলল। অনেকক্ষণ গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম, কিন্তু সুমাইয়ার আসার কোনো নাম নেই। কি হয়েছে আল্লাহ ভালো জানে। এই মেয়েদের বিষয়টা বুঝি না, কখন রাগে কখন আসে বোঝা মুশকিল। কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে সুমাইয়া আসলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? কোনো কিছু না বলে গাড়িতে উঠলো, আমিও আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলাম। একটু পর আমি বলতে শুরু করলাম, কিছু কি হয়েছে? এইভাবে মন খারাপ করে আছো কেন? আমাকে বলতে পারো, সম্ভব হলে সমাধান করার চেষ্টা করব। না, কিছু হয়নি। আচ্ছা অব্র, তোমার একটা কথা বলি। বলো। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আচ্ছা থাক, অন্য একদিন বলবো। তখন টাকা কিসের জন্য চাইলে? কথা ঘুরাচ্ছ কেন? যা বলার সরাসরি বলো, পরে কিন্তু সময় পাবে না। আমার কথা শুনে সুমাইয়া কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখটা দেখে মনে হচ্ছে আমাকে কিছু যেন বলতে চাচ্ছে, কিন্তু কিসের ভয়ে যেন বলছে না। বললাম তো পরে বলবো, বাদ দাও। আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর দাও। ঠিক আছে, তোমার ইচ্ছা। টাকাটা বাড়িতে দেয়া লাগবে। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তাই হাসপাতালে নিবে। মাসের শেষ, আমার কাছে টাকা ছিল না, তাই অগ্রিম বেতন চাইলাম। কি বলছো? এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি তোমার সাথে মজা করলাম? সরি অব্র। আরে সরি বলার কি আছে? তুমি তো জানতে না। বাদ দাও, যা হয়ে গেছে তা ভেবে লাভ নাই। আচ্ছা অব্র, আমরা কি এখন বন্ধু হতে পারি না? সুমাইয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম। বন্ধ হবে? আবার মায়াতে জড়াতে চাচ্ছ, কি লাভ তাতে? আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। তার মানে তুমি বন্ধু হতে চাচ্ছ না, এটাই তো? আরে তেমন কিছু না। তোমার কি সত্যি আমাকে কিছুই বলার নাই সুমাইয়া? ভেবে বলো কিন্তু। আমার কথা শুনে সুমাইয়া আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তার চোখ দেখে মনে হচ্ছে অনেক কথা বলতে চাইছে, কিন্তু কিসের ভয় যেন বলতে পারছে না। কি হলো বলো? কি বলবো? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সেটা শোনার যোগ্যতা তো তুমি হারিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন বলবো না। হয়তো আমার ধারণা ভুল ছিল। তুমি বললে না আমরা কি বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধু হয়ে থাকতেই পারি, পুরোনো সবকিছু ভুলে। আমি তো বলতেই চাই, কিন্তু তুমি তো বারবার মনে করিয়ে দাও। ঠিক আছে, আর মনে করিয়ে দেব না। এখন তাহলে আমরা আবার বন্ধু। তাহলে আমার সাথে যেন আর খারাপ ব্যবহার না করো। সব সময় তো শুধুই অপমান করো। ঠিক আছে, চলো ঘুরতে যাই এক জায়গায়। কি, এখন রাত হয়ে গেছে তো? তো কি সমস্যা নেই, বাড়িতে আমি ফোন করে বলে দিব। চলো তো। কিন্তু এত রাতে কোথায় যাবে? আরে চলো, আগে গেলেই দেখতে পারবে। তুমি এখন ড্রাইভিং সিট থেকে নামো। কেন? ড্রাইভিং সিট থেকে নামলে গাড়ি চালাবে কে? কেন, আমি কি পারি না নাকি? তাই নাকি? তুমিও গাড়ি চালাতে পারো? আগে জানতাম না তো। আমিও পারি। আমেরিকাতে শিখতে হয়েছিল। তুমি এখন নামো। তারপর সুমাইয়া গাড়ি চালাতে লাগলো। আমিও পাশের সিটে ছিলাম। রাতে গাড়ির হেডলাইটের লাল আলোতে সুমাইয়াকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল হারিয়ে যাই এক নতুন জগতে। কত আনন্দ করতাম আগের দিনগুলোতে, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। কত হাসি ঠাট্টা, রাগ, অভিমান সব মিলিয়ে আনন্দময় সময় পার করতাম। খুব মিস করছি সেই দিনগুলো। কি ব্যাপার অভ্র, কোনো কথা বলছো না যে? কি ভাবছো এত? না কিছু না। জানো সুমাইয়া, আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। খুব মিস করতেছি। আবারও পুরাতন কথা তুলছো? সব ভুলে এখন আমরা নতুন বন্ধু। ও, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা সরি। সরি বলতে হবে না, বন্ধুত্বের মাঝে কোনো সরি নেই। কিছুক্ষণ পর সুমাইয়া গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালে কেন? চলে এসেছে আমাদের গন্তব্যে, তাই গাড়ি থামালাম। নামো এখন। এত তাড়াতাড়ি চলে আসলে? নামো এখন তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। এটা তো আমার আর সুমাইয়ার পছন্দের জায়গা। আগে প্রতিদিনই এখানে আসতাম, এত হাসি ঠাট্টা করতাম এখানে, একসাথে বসে ফুচকা খেতাম, রাতে দুজন দুজনের হাত ধরে হাঁটতাম। কিন্তু কিছুই বুঝলাম না, সুমাইয়া আমাকে এখানে নিয়ে আসলো কেন? কি বোঝাতে চাচ্ছে ও? কি ব্যাপার সুমাইয়া, কোথায় নিয়ে আসলে তুমি? কেন, তোমার ভালো লাগেনি? আগে না বলতে অনেক ভালো লাগে তোমার এই জায়গা, কিন্তু আজ এমন কথা বলছো কেন? আমি সেটা বলিনি সুমাইয়া।
অনেক দিন হলো এখানে আসা হয় না, সময় পাইনি। ও, তবে আমি প্রতিদিন এখানে আসতাম। যখন বিদেশে গেছিলাম খুব মিস করতাম এই জায়গাগুলো, জায়গার মানুষগুলোকে। বিদেশ থেকে আসার পরেও প্রতিদিন আসতাম, তবে আগের মতো আর ভালো লাগে না এখানে আসতে। কেন ভালো লাগবে না কেন? এমনি, বাদ দাও, চলো একটু ঘুরে আসি। চলো। তারপর দুজন হাঁটতে লাগলাম সেই মায়া জড়ানো রাস্তা দিয়ে। সত্যি বলতে অনেক ভালো লাগছিল। আমি কখনো ভাবিনি এমন দিন আবার আসবে আমার জীবনে। অব্র, একটা কথা বলি। বলো। তোমার হাতটা একটু ধরি। সুমাইয়ার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে, তারপর হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল, মনে হচ্ছে ছাড়বে না আর। আমি আর কিছু বললাম না, আবার হাঁটতে লাগলাম দুজন। আচ্ছা অব্র, ওই দিনের কথা তোমার মনে আছে? কোন দিন? কিসের কথা বলছো তুমি? 31 জানুয়ারি দুজনের এখানে দেখা করার কথা ছিল। আমার বার্থডে ছিল, মনে পড়ছে সেদিনের কথা? তার কথা শুনে আমার বুকের মধ্যে কেমন জানি চমকে উঠল। সেই দিনটার কথা মনে পড়লে এখন আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন বুঝেছিলাম বাবারা কেন কাঁদে না, কতটা দায়িত্ব থাকে তাদের উপর। কি হলো, চুপ করে আছো কেন? না কিছু না, বাদ দাও না ওসব। কি লাভ সেই পুরনো কথা তুলে? সব কি ঠিক হবে আগের মতো? তা হয়তো হবে না, কিন্তু জানো অব্র, সেদিন না তোমার দেওয়া শাড়ি পরে এসেছিলাম। অনেক আশা নিয়ে এসেছিলাম, সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু তুমি যখন সন্ধ্যার পরে আসলে না, আমার তখনও বিশ্বাস হচ্ছিল না তুমি আজ আসবে না। কিন্তু শেষে আমার বিশ্বাসটা ভেঙে গেল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেদিন তোমার কাছে আসতে পারিনি। সেদিন আসতে পারোনি তো কি হয়েছিল? তারপরে তো আসতে পারতে। আমি কি তোমাকে মেরে ফেলতাম নাকি? তারপরেও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে, কিন্তু পরের বিশ্বাসটা ভেঙে দিয়েছিলে। তোমাকে পরে একদিন সবকিছু বলবো, এখন বাদ দাও এসব। চলো ফুচকা খেয়ে আসি, তোমার না ফুচকা অনেক পছন্দ। তোমার মনে আছে? চলো তাড়াতাড়ি। চলো। তারপর সুমাইয়ার সাথে ফুচকা খেতে গেলাম। সে আগের ফুচকাওয়ালা মামাই আছে, আমাদের দেখে সহজেই চিনতে পেরেছে। অনেক গল্প করতাম মামার সাথে। মামা আমাদের দেখে একটা হাসি দিয়ে বলল, ভাইজান, এতদিন কোথায় ছিলেন? সেই কতদিন আগে আপনাকে দেখেছিলাম, চিনতে তো পারছি না। আমি অনেকদিন পর দেখলাম মামা, আপনাকে কেমন আছেন? ভালো আছি। আপনারা যাওয়ার পর থেকে আর ভালো লাগে না। কি হয়েছিল ভাইজান? প্রতিদিন দেখতাম আপামনি আপনার জন্য এখানে বসে থাকতো। আরে মামা, এসব বাদ দেন, আগে ফুচকা দেন তো, অনেক দিন হলো খাই না। সুমাইয়ার কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল, আপামনি দিতেছে, থামেন। আপনাদের জন্য এখন আমার স্পেশাল ফুচকা বানাবো। দেন তাড়াতাড়ি। তারপর সুমাইয়া ফুচকা খাওয়া শুরু করলো। সুমাইয়ার ফুচকা খাওয়া দেখে আমি তো অবাক, আমার কথা মনে হয় ভুলেই গেছে।